আনন্দিতা দা। আমি কলকাতার রিজনাল সেন্টারের ইগনোর কলকাতা রিজনাল সেন্টারের আমি একাডেমিক কাউন্সিলর। আমি আমার লাস্ট ক্লাসেতে BEVAE 181 এর ইউনিট যে ব্লক 3 রয়েছে, ব্লক 3 এর আমি ইউনিট 8 and 9টা আমি পড়িয়েছিলাম। আজকে আমি ইউনিট ব্লক 3 এর ইউনিট 10 and 11টা নিয়ে আমি আলোচনা করব। ইউনিট 10 যেটা রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো, যেটা 3 ধরনের হতে পারে, যেমন সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট, আবার কিন্তু গ্যাসিয়াস ওয়েস্টও হতে পারে। এবারে প্রথমেই বলি যে ওয়েস্ট মানে কি। ওয়েস্টটাকে বলা হয় এমন কিছু সাবস্টেন্সেস যেটা আর মানুষের কোনো কাজে লাগছে না, যেটাকে ফেলে দেওয়া হয়েছে বা ডিসকার্ড করে দেওয়া হয়েছে। এবারে এই ওয়েস্ট কিন্তু দু প্রকারের হতে পারে। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, আরেকটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট হচ্ছে যেটা খুব সহজেই ফেলে দেওয়ার পর খুব সহজেই সেটা মৃত্তিকার সাথে মিশে যেতে পারে, অর্থাৎ সেটা পরিবেশের জন্য খুব বেশি ক্ষতিকারক নয়, খুব বেশি টক্সিক নয়। আর দ্বিতীয় যেটা রয়েছে, প্রথমে বায়োডিগ্রেডেবল ওয়েস্টের উদাহরণ হচ্ছে যেমন আমরা বাড়িতে আমরা যে ভেজিটেবলস, আমরা যে সবজিপাতি কাটি আমরা তো সেই যে ভেজিটেবল যে স্কিনটা রয়েছে বা যেটা খোসা রয়েছে আনাজপাতি, তো সেইটা একটা প্রকারের, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আবার বাড়িতে বা রেস্টুরেন্টসে যে ফুড ওয়েস্টটা জেনারেটেড হয় সেটাও কিন্তু বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। সেকেন্ড যে প্রকারটা রয়েছে দ্যাট ইজ নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। সেটা কি? যেটা খুব সহজেই কিন্তু প্রকৃতির সাথে, মৃত্তিকার সাথে মিশে যেতে পারে না বা মিশে যায় না। এটা ক্ষতিকারক, বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকারক, আবার মৃত্তিকার জন্য সেটা ক্ষতিকারক। বিভিন্ন প্রকার যে প্লাস্টিক ওয়েস্ট গুলো হয় এগুলো কিন্তু নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের অন্তর্গত। ওয়েস্টের আবার নেচারের উপরে দু প্রকারের ওয়েস্ট হতে পারে। প্রথম, নন হ্যাজার্ডাস ওয়েস্ট। যেই ওয়েস্টটা নন টক্সিক, যদি সেই ওয়েস্টটা মানব দেহে প্রবেশও করে সেটা খুব বেশি ক্ষতি কিন্তু মানব দেহে করে না। যদি সেটা পরিবেশে প্রবেশ করে, পরিবেশেও খুব বেশি কিন্তু ক্ষতি সেটা করে না। সেকেন্ড, হ্যাজার্ডাস ওয়েস্ট বা এটাকে টক্সিক ওয়েস্টও বলা হয়। টক্সিক কেন? কারণ ওটা যদি কোনো কারণে মানব দেহে যদি সেটা প্রবেশ করে, মানুষের মধ্যে যে মেটাবলিজম চলে বা মেটাবলিক যে প্রসেস গুলো হিউম্যান বডিতে চলে, তার মধ্যে যদি এই ওয়েস্টটা কোনোভাবে প্রবেশ করে তাহলে সেটা কিন্তু মানব দেহে ক্ষতি করবে। মানব দেহে যে ন্যাচারাল ফাংশনস গুলো রয়েছে সেগুলোকে কিন্তু সেটা ক্ষতি করবে এবং সেগুলোকে ওটা ডিসরাপ্ট করবে। যদি পরিবেশে ওটা থাকে, পরিবেশের নরমাল যে প্রসেস রয়েছে পরিবেশে, বাস্তুতন্ত্রে, সেটাকেও সেটা ক্ষতি করবে। কাজে এটা হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট। যার মধ্যে একটা উদাহরণ দিয়ে আমি প্লাস্টিক ওয়েস্ট তো ডেফিনেটলি রয়েছে। এছাড়া বায়োমেডিক্যাল ওয়েস্ট। আমরা জানি বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে কি, যেটা হসপিটাল থেকে, নার্সিং হোম, ক্লিনিক বা ডাক্তারবাবুর চেম্বার থেকে যেগুলো যে ওয়েস্ট গুলো জেনারেটেড হয়, যে কোনো হাসপাতাল থেকে যে ওয়েস্ট গুলো জেনারেটেড হয়। সিরিঞ্জেস হতে পারে, মেডিসিন হতে পারে,
কটন বলস হতে পারে, যেগুলো মেডিকেলি যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে এবং ব্যবহারের পরে বিভিন্ন ধরনের ব্যান্ডেজ হতে পারে, ক্রেপস হতে পারে, সেটা ব্যবহারের পরে যদি ঠিকভাবে ফেলে দেওয়া না হয় তাহলে কিন্তু সেইগুলো থেকে ইনফেকশন ছড়াতে পারে। সেই ইনফেকশনটা স্কিন ইনফেকশন হতে পারে, আবার এয়ারবোন ইনফেকশনও হতে পারে। যেমন অনেক সময় তুলো বা কটন, যেগুলো মেডিকেটেড কটন বলস থাকে বা ব্যান্ডেজ থাকে, এতে দূষিত রক্ত লেগে থাকে। এগুলো যদি অন্য কোনো মানুষ টাচ করে তার মধ্যে কিন্তু ব্লাড বোন ইনফেকশন, ব্লাড বোন ডিজিজ হতে পারে। কাজেই বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। 2 বছর যখন করোনার আধিপত্য ছিল কোভিডের, তখন বলা হতো কি, যদি কোনো মানুষ স্নিজ করে বা কাফ করে, মানে হাঁচে বা সে যদি তার কাশি হয়, তাহলে পকেট থেকে রুমালটা বের করে মুখটা ঢাকতে হবে। যদি সেটা না থাকে রুমালটা, তাহলে হাতের কনুই দিয়ে, এলবো দিয়ে কিন্তু মুখের কাছে নিয়ে এসে সেটা ঢাকতে হবে। কেন? কারণ যে জার্মটা তার মুখ থেকে বেরোবে সেটা কিন্তু খুব নিমেষে বেশ কয়েকজন তাকে ঘিরে রয়েছে এমন মানুষ তাকে কিন্তু খুব ইজিলি ইনফেক্ট করে দিতে পারে। যে কোনো যে এয়ারবোন ডিজিজ গুলো রয়েছে, যেগুলো বাচ্চা, বয়স্ক এবং অ্যাডাল্ট প্রতিটা এজ গ্রুপকে ভীষণভাবে এফেক্ট করতে পারে এবং খুব সহজেই, তাড়াতাড়ি। এই যে কোনো এয়ারবোন ডিজিজ গুলো, ইনফেকশন গুলো, যেমন নিউমোনিয়া হতে পারে, মিজলস, মাম্পস, রুবেলা, পারটিউসিস, যে কোনো এয়ারবোন ডিজিজ গুলো কিন্তু খুব সহজেই স্প্রেড করে। খুব সহজে স্প্রেড করে বলে এগুলোকে কমিউনিকেবল ডিজিজ বলা হয়। একটি মানুষ থেকে অনেকগুলো মানুষের মধ্যে এই জার্মটা কিন্তু স্প্রেড করতে পারে। এদের মধ্যে কিছু ডিজিজের ভ্যাকসিনেশন আছে, আবার কিছু ডিজিজের ভ্যাকসিনেশন এখনো অ্যাভেলেবল নয়। কাজেই যদি কোনো মানুষ রিপিটেডলি তার মধ্যে কাফিং, স্নিজিং সিমটমস থাকে, গা হাত পায়ে র্যাশ বেরোনো, হালকা জ্বর যদি সিমটমস থাকে, তার উচিত সঙ্গে সঙ্গে ডাক্তার কনসাল্ট করা এবং নেসেসারি প্রিকশনস গুলো মেনটেন করা, যাতে তার আশেপাশের মানুষ এফেক্টেড না হয়। এবারে বায়োমেডিক্যাল ওয়েস্টের কথায় ফিরে আসি। বায়োমেডিক্যাল ওয়েস্ট তার জেনারেশন খুব সহজ। ডাক্তারবাবুদের চেম্বার থেকে তার জেনারেশন হচ্ছে, হাসপাতাল থেকে হচ্ছে, নার্সিং হোম থেকে হচ্ছে, ক্লিনিক থেকে হচ্ছে, এমনকি আমাদের বাড়িতেও হয়ে থাকে। বাড়িতেও অনেক সময় কি হচ্ছে, আমাদের কোথাও কেটে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, আমরা একটা ব্যান্ডেড লাগিয়ে নিচ্ছি। যখন সেটা ঠিক হয়ে যাচ্ছে, আপনা আপনি ব্যান্ডেডটা খুলে যাচ্ছে, আমরা যত্রতত্র সেটাকে আমরা কিন্তু ফেলে দিচ্ছি। এটা কিন্তু খুব ভুল একটা প্র্যাকটিস আমাদের মধ্যে। বায়োমেডিক্যাল ওয়েস্টের একটা ম্যানেজমেন্ট এন্ড হ্যান্ডলিং রুলস আছে। সেটা অনুযায়ী আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়েস্ট জেনারেটেড হচ্ছে, ডিসপোজড হচ্ছে, সেটাকে কিন্তু সেগ্রিগেট করতে হবে ইনটু ডিফারেন্ট colored bean bags। ওটাকে সেগ্রিগেট করতে হবে বেসড অন देयर ক্যাপাসিটি টু কজ ইনফেকশন, এবং সেটা খুব অ্যালার্ট ভাবে সেটা সেগ্রিগেশন দরকার, যাতে সেইগুলো নিয়ে যারা
ডিল করছে তাদের মধ্যে ইনফেকশনটা যাতে না স্প্রেড করতে পারে। এইগুলো হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট। এবারে কিছু ওয়েস্ট এমন আছে সেটা যদি আমাদের মানব দেহে প্রবেশ করে, যেমন বায়োমেডিক্যাল ওয়েস্টে জার্মস, ব্যাকটেরিয়া এসবের কথা আমি বললাম। at the same time other hazardous waste are also there, যেটা যদি হিউম্যান বডিতে প্রবেশ করে that will be harmful for the body। যেমন অনেক সময় দেখা যাচ্ছে কি ইন্ডাস্ট্রি থেকে অনেক সময় কেমিক্যাল অ্যান্ড অ্যাসিড রিচ ওয়াটার, যেটা ইন্ডাস্ট্রি গুলো থেকে ডিসপোজ করা হচ্ছে, ডিসচার্জ করা হচ্ছে কোনো কাছাকাছি জলাশয় বা ড্রেনেতে। এই জলাশয়ের জল, পুকুরের জল, এটা যদি অন্য কোনো কাজে লাগানো হয়, যেমন বেদিং অ্যাক্টিভিটি, স্নান করার জন্য, ড্রিঙ্কিং পারপাস, যদি এটা কোনোভাবেই ব্যবহৃত হয় তাহলে কিন্তু এটা ইভেন্চুয়ালি মানুষের দেহে ওটা প্রবেশ করবে এবং মানুষ কিন্তু সম্মুখীন হতে পারে ভয়ঙ্কর তার কিছু পরিণতি হতে পারে। ইন্ডাস্ট্রি থেকে নির্গত যে ধোঁয়া, সেই ধূলিকণা, সেটাও কিন্তু মানুষ ইনহেল করছে, মানুষের লাংসের জন্য ভীষণভাবে ক্ষতিকারক সেটা। অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডস হয়, ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টার্স হয়, যেমন 1985 সালে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, 1986 সালে চার্নোবিল ডিজাস্টার। ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে যে মিথাইল আইসোসায়ানেট গ্যাস, যেটা এই অ্যাক্সিডেন্টের ফলে তার ওই পুরো সারাউন্ডিং এরিয়াতে ছড়িয়ে পড়েছিল, সেটা কিন্তু tremendously harmful হয়েছিল for the entire area, for the population of the entire area. Similarly, Chernobyl disaster রাশিয়াতে এটা হয়েছিল, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট বলা হয়। কাজে মানুষ কিন্তু ওয়েস্ট ছাড়াও এইসব ডিজাস্টারের সম্মুখীন কিন্তু হয়ে থাকে। এই ডিজাস্টার গুলো কিন্তু ম্যান মেড ডিজাস্টার, মনুষ্য সৃষ্ট বিপর্যয়। কাজে ওয়েস্টে আমি প্রথম যেটা বললাম যে ওয়েস্ট কিন্তু সলিড ওয়েস্ট হতে পারে, যেমন হাউসহোল্ড ওয়েস্ট হতে পারে, ডোমেস্টিক ওয়েস্ট যেটাকে আমরা বলি। ডোমেস্টিক ওয়েস্ট কি, আমরা বাড়িতে যা যা ওয়েস্ট জেনারেটেড হয় আমাদের গৃহে, তার মধ্যে ফুড ওয়েস্ট হতে পারে, খাবার দাবার ইত্যাদি যে ওয়েস্ট গুলো হতে পারে। ইলেকট্রনিক ওয়েস্ট হতে পারে, বাড়িতে আমরা কম্পিউটার, ল্যাপটপ, সিডি, পেন ড্রাইভ ইত্যাদি এগুলো আমরা ব্যবহার করি, এইটার ওয়েস্ট হতে পারে। আবার স্ক্র্যাপ মেটেরিয়ালস এর ওয়েস্ট হতে পারে, আবার লিকুইড ওয়েস্ট হতে পারে। শহরে যত সিউয়েজ ওয়েস্ট গিয়ে পড়ে নদীতে, নদীর ইকোসিস্টেমটার কি অবস্থা হয়? সেই ইকোসিস্টেম কি নিজের ভারসাম্য বজায় রাখতে পারে? লিকুইড ওয়েস্ট হতে পারে। লিকুইড ওয়েস্ট আমি ইন্ডাস্ট্রি যে ওয়েস্টটা আছে ওটার একটা সুন্দর উদাহরণ আমি দিলাম। সেটা যখন জলাশয়ে পড়ছে, কোনো পুকুরে পড়ছে, লেকে পড়ছে, তখন কি হচ্ছে? সেই জলটার যে নিজস্ব ডিজলভড অক্সিজেন আছে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আছে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আছে, এবং তার সাথে জলের নিজস্ব যে টেম্পারেচার রয়েছে, তার পিএইচ রয়েছে, সেগুলো পুরোটাই অল্টার্ড হয়ে যাচ্ছে, চেঞ্জড হয়ে যাচ্ছে। যদি জলেতে অক্সিজেনের মাত্রা কমে যায়, তাহলে যেগুলো অ্যাকুয়াটিক ক্রিচার্স রয়েছে তারা কিভাবে রেসপিরেশনটা তারা চালু রাখবে?
এর ফলে কি হচ্ছে, ডিজলভড অক্সিজেন কমে যাচ্ছে, আবার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, যেটা অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন করার জন্য ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু কমে যাচ্ছে। জলের মধ্যে দেখা দিচ্ছে একটা অ্যাবনর্মাল গ্রোথ অফ অ্যালগি। এই অ্যালগি গুলো ভীষণভাবে বেড়ে যাচ্ছে এবং জলের সারফেসটাকে টোটালি কভার করে দিচ্ছে, ওয়াটার সারফেসটাকে টোটালি কভার করে দিচ্ছে। এবার এই অ্যালগিটা জলের মধ্যে যতটুকু ডিজলভড অক্সিজেন রয়েছে পুরোটাই তারা নিয়ে নিচ্ছে। নেবার ফলে কি হচ্ছে, ওই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে যে ফাইটোপ্ল্যাঙ্কটনস আছে, জুপ্ল্যাঙ্কটনস আছে, আদার ক্রিচার্স রয়েছে, তারা অক্সিজেন পাচ্ছে না ফর রেসপিরেশন। ইভেন্চুয়ালি তারা they are dying out. এই প্রসেসটাকে বলা হয় ইউট্রোফিকেশন। এটা কিন্তু ইমপ্রপার ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা আউটকাম, ফল। থার্ড যেটা আমি বললাম গ্যাসিয়াস ওয়েস্ট, ডেফিনেটলি অনেক কেমিক্যাল ফ্যাক্টরি থেকে দেখা যায় গ্যাসিয়াস ওয়েস্ট, যেটা ধোঁয়ার আকারে বেরোয়, সেটা আশেপাশে এরিয়ায় যদি স্প্রেড করে যায়, সেটা প্রথম কথা ওডর পলিউশন করতে পারে, খুব বিচ্ছিরি একটা স্মেল হয়তো ছড়িয়ে পড়লো, ওডর পলিউশন করতে পারে, ব্রিদিং এফেক্টস নিয়ে আসতে পারে মানুষের মধ্যে। আবার অনেক সময় মানুষ যদি ওটাকে প্রলং ভাবে ওটাকে যদি মানুষ ইনহেল করে, ইট ক্যান এফেক্ট হিজ লাংস অলসো। যেমন যদি সেটা কার্বন কন্টেন্ট বেশি হয়, যদি সেটা কার্সিনোজেনিক হয়, তাহলে কি হবে, রিপিটেড যখন ব্রিদিং হচ্ছে, তার মানে মানুষের লাংসটা আস্তে আস্তে সেই এটা দিয়ে ভরে যাচ্ছে। এটা কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট ফেলতে পারে। কাজে ওয়েস্টের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট জেনারেশনটাকে কন্ট্রোল করতে হবে। সেটা কি আদৌ সম্ভব? উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। উন্নত দেশগুলিতে ওয়েস্ট জেনারেশন ইটসেলফ ইজ আ প্রবলেম। কি হচ্ছে যে ওয়েস্ট জেনারেশন, পপুলেশন বৃদ্ধির সাথে সাথে ওয়েস্ট জেনারেশনটাও বাড়ছে। যতটা ওয়েস্ট জেনারেশন হচ্ছে সেটা প্রপারলি ডিসচার্জ হচ্ছে না, ডিসপোজড হচ্ছে না, সেটা প্রপারলি ম্যানেজড হচ্ছে না। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ওয়েস্ট জেনারেশনটাকে কমাতে হবে, কিন্তু সেটা হয়তো উন্নয়নশীল দেশগুলোর জন্য সম্ভব নয়। উন্নত দেশগুলোর জন্য কি সেটা সম্ভব? তারপরেরটা কি, সেটা হচ্ছে যে ওয়েস্টটা জেনারেটেড হলো সেই ওয়েস্টটাকে প্রপারলি কালেক্ট করতে হবে, যাতে মানুষের মধ্যে যে টেন্ডেন্সি রয়েছে যত্রতত্র ওয়েস্টটাকে ফেলে দেওয়া, ডিসপোজ করে দেওয়া, সেই টেন্ডেন্সিটা যাতে না থাকে, সেটাকে প্রপারলি কালেক্ট করতে হবে। সেটা মিউনিসিপাল ওয়েস্ট হতে পারে, সেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হতে পারে, সেটা কমার্শিয়াল ওয়েস্ট হতে পারে। মিউনিসিপাল ওয়েস্ট বা ডোমেস্টিক ওয়েস্ট আমরা জানি, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সেটাও আমরা জানি। কমার্শিয়াল ওয়েস্ট কাকে বলে? কমার্শিয়াল ওয়েস্ট যেটা মার্কেট প্লেস গুলো থেকে জেনারেটেড হয়, বড় বড় শপিং মলস রয়েছে, খাবার দোকান রয়েছে, রোড সাইড ফুড স্টলস হতে পারে, রেস্টুরেন্টস হতে পারে, ইটারিজ হতে পারে বিভিন্ন। এছাড়া বিভিন্ন কিন্তু কমার্শিয়াল প্লেসেস হতে পারে, যেমন যেখানে
অয়েল তৈরি হয়, সরষের তেল, মাস্টার্ড অয়েল, সেখান থেকে একটা হিউজ কোয়ান্টিটি অফ ওয়েস্ট কিন্তু জেনারেটেড হয়। এছাড়া বিভিন্ন ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে ওয়েস্ট, হিউজ ভলিউম অফ ওয়েস্ট ইজ জেনারেটেড এভরি ডে। সেটার কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং প্রপার কালেকশন। এমন নয় ওয়েস্টটা একসাথে কালেক্ট করা হলো, যেভাবে তার সেগ্রিগেটিং প্রিন্সিপালস গুলো রয়েছে, যেভাবে সেটা কালেক্ট করা উচিত, সেটাকে আলাদা ভাবে কালেক্ট করা উচিত, সেগ্রিগেট করা উচিত, সেইভাবেই যেন কালেকশনটা হয়, যাতে হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাস ওয়েস্ট মিশে না যেতে পারে। কারণ নন হ্যাজার্ডাস ওয়েস্ট যেটা রয়েছে, নন হ্যাজার্ডাস ওয়েস্ট কিন্তু যদি ফুড ওয়েস্ট হয় সেটা কিন্তু মৃত্তিকার ক্ষতি করে না, বরং যদি সবজিপাতির খোসা, ভেজিটেবল স্কিন, সেগুলো কিন্তু মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। কাজে সেইভাবে কিন্তু প্রপার সেগ্রিগেশন ইজ ইম্পর্টেন্ট। আমরা যদি পেরিশেবল ওয়েস্টকে নন পেরিশেবল ওয়েস্ট একসাথে আমরা যদি কালেক্ট করি, সেটা কিন্তু ভুল। পেরিশেবল ওয়েস্টের মধ্যে কিন্তু আমাদের ফুড ওয়েস্ট ইনক্লুডেড। কাজে ওয়েস্ট কালেকশন এবং ওয়েস্ট সেগ্রিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্টটা কি, সেটা হচ্ছে ওয়েস্ট রিসাইক্লিং। ওয়েস্ট রিসাইক্লিং সেটাকে পুনর্ব্যবহার যোগ্য করে তোলা। এই রিসাইক্লিং কনসেপ্টটা অনেক পরে কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এসেছে, কিন্তু রিসাইক্লিং এখন হচ্ছে ম্যান্ডেটরি ফর ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টস। সেটা যেরকম টাইপের ইন্ডাস্ট্রি হোক, পার্টিকুলারলি সেটা যদি রেড এবং অরেঞ্জ ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হয়, রিসাইক্লিং ইজ ম্যান্ডেটরি। যদি ওয়াটার, জল, যেটা একটা কুলেন্ট হিসেবে ইউজড হয় ইন্ডাস্ট্রিতে, অ্যাজ এ সলভেন্ট ইউজ হয় ইন্ডাস্ট্রিতে, সেটা যখন ইন্ডাস্ট্রি থেকে ডিসচার্জ হচ্ছে, সেটা ডেফিনেটলি একটু রিসাইকেলড হয়। ওটাকে অন্য কোনো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমে সেটাকে ডিসচার্জ করে দেওয়ার আগে। সেই জলটাকে কিন্তু রিসাইকেল করে অন্য যে কোনো কাজেও কিন্তু সেটা ব্যবহার করা যেতে পারে। কাজে ওয়েস্ট রিসাইক্লিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি, সেটা হচ্ছে ওয়েস্ট রিইউজ। সেই ওয়েস্টটাকে যদি আমরা আরেকবার ব্যবহার করি, যেমন আমরা যে স্ক্র্যাপ মেটেরিয়ালস গুলো আমরা যে ফেলে দিই, আয়রন স্ক্র্যাপ মেটেরিয়ালস গুলো, এই আয়রন স্ক্র্যাপ মেটেরিয়ালস গুলো আমরা কিন্তু আরেকবার রিইউজ করতে পারি। আর লাস্ট পয়েন্ট কি, সেটা হচ্ছে ওয়েস্ট ট্রিটমেন্ট। খুব বেশি সেটা যদি হ্যাজার্ডাস ওয়েস্ট হয়ে থাকে, সেটা ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ওটা ওইভাবে কিন্তু ডাম্প করে দেওয়া যাবে না, ডাম্প করে দেওয়া যাবে না সয়েলেতে, ডাম্প করে দেওয়া যাবে না কোনো সি বা ওশানের বটমে। সেটা প্রপার ট্রিটমেন্টটা আগে দরকার, ওটাকে ডাম্প করে দেওয়ার আগে। নেক্সট যে ডিসকাশনটায় আসবো আমরা, সেটা হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলোকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি। তার তিনটে ব্রড পদ্ধতি রয়েছে। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্ট কিছুই না, যদি আমরা একটা বড় পন্ড বা বড় ট্যাঙ্ক একটা কনস্ট্রাক্ট করে রাখতে পারি, যে ওয়েস্ট ওয়াটারটা এলো
সেই ওয়েস্ট ওয়াটারটাকে আমরা সেখানেতে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে বেশ কয়েকদিন আমরা ওটা রেখে দিলাম। ফলে কি দেখা যাবে, আস্তে আস্তে জলের মধ্যে যে ইমপিউরিটিসটা রয়েছে, যেটা হার্মফুল সাবস্টেন্সটা রয়েছে, সেটা আস্তে আস্তে তলায় থিতিয়ে যাবে। একটা সেডিমেন্টেশন প্রসেস হবে সেখানে। সেকেন্ড যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। আমরা জলে কিন্তু ইমপিউরিটিস অনেক সময় দূর করতে পারি কিছু কেমিক্যাল ইন্ট্রোডিউস করে। যখন ফিল্টারিং, অ্যাকোয়াগার্ড এসব কনসেপ্ট যখন ছিল না, তখন বাড়িতে জলকে কিভাবে পিউরিফাই করা হতো, যখন বাড়িতে এইভাবে ফিল্টারের ব্যবহারও ছিল না, আবার অ্যাকোয়াগার্ড, ইউভিআরও মেশিনও ছিল না, তখন জলের মধ্যে অ্যালার্ম, ফিটকিরি ফেলে কিন্তু জলটাকে পিউরিফাই করা হতো। কেন? অ্যালার্মের মধ্যে এক ধরনের প্রপার্টি রয়েছে, জলের মধ্যে যে ইমপিউরিটিস থাকে অ্যালার্ম কিন্তু সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। কেমিক্যাল ট্রিটমেন্ট। আর থার্ড যেটা রয়েছে কি, থার্ড রয়েছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে কম্পোস্টিং। আমাদের কাছে যদি প্রচুর পরিমাণে ভেজিটেটিভ লিটার থাকে, যদি নন হ্যাজার্ডাস ওয়েস্ট থাকে, আমরা সেইগুলোকে কিন্তু মাটির নিচে ডাম্প করে রাখতে পারি এবং সেটা আস্তে আস্তে নিজেই কিন্তু মৃত্তিকায় পরিণত হয়ে যাবে এবং সেটা কিন্তু উর্বরতাও বাড়াবে মাটির। আরেকটা কি প্রসেস আছে, সেটা হচ্ছে স্লাজ প্রসেস। স্লাজ প্রসেস কি? জলটাকে যদি আমরা রেখে দিই, আস্তে আস্তে ইমপিউরিটিস গুলো নিজেই সেখান থেকে সেপারেট হতে থাকবে। যে ফর্মে ওটা সেপারেট হতে থাকবে সেটাকে বলা হয় স্লাজ প্রসেস। কাজে এই প্রসেস গুলো থ্রু দিয়ে, এছাড়া আরো একটা প্রসেস রয়েছে যেমন ইনসিনারেশন প্রসেস। যেসব ওয়েস্ট গুলো আমরা জানি যে কোনোভাবেই সেটা পরিবেশ বান্ধব নয় এবং আলটিমেটলি এটা কিন্তু সয়েলের একটা ভীষণভাবে ডিগ্রেডেশন করবে, সেটাকে আমরা ইনসিনারেট করে দিই। ওয়েস্ট ম্যানেজমেন্ট টপিকটা ছাত্রছাত্রীরা যখন তোমরা পড়বে, ওয়েস্ট কাকে বলে, তার প্রকারভেদগুলো কি কি রয়েছে, এবং ডেফিনেটলি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দায়িত্বশীল নাগরিক হিসেবে এগুলো তোমাদের জানা দরকার, কারণ এই ওয়েস্ট জেনারেশনে তোমরাও একটা পার্ট। যদি আমরা ওয়েস্ট জেনারেট করি, ডিসপোজ করি, সেটাকে ম্যানেজমেন্টও তো আমাদেরই করতে হবে। ম্যানেজটা হয়তো পরিবেশের যদি ক্ষতি হয় সেটা তো আমাদেরও ক্ষতি, আমাদেরও সার্ভাইভালের ক্ষতি, আমাদেরও ফিউচারের ক্ষতি। নেক্সট ইউনিটে আমি আসব, যেটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস। গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, সারা বিশ্বে যা যা ইস্যুগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হয়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এনভায়রনমেন্টালিস্টরা, ক্লাইমেটোলজিস্টরা, দে আর ভেরি কনসার্নড। কেন? কারণ আলটিমেটলি আওয়ার ফিউচার ইজ এন্ডেঞ্জার্ড। Human survival is a threat now, is at threat now. মানুষ পরিবেশকে সাংঘাতিকভাবে ক্ষতি করেছে এবং করে চলছে এখনো।
মানুষ যদি নিজের অ্যাক্টিভিটিস গুলো কন্ট্রোল না করে, আরো খারাপ দিন আমরা দেখতে চলেছি। বা হয়তো দেখতে পাবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। তো এই গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো কি? 1985 সালে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে গ্রুপ, আন্টার্কটিকাতে ইনস্টল ছিল তারা, এই গ্রুপটা, তারা স্টাডি করে দেখলো আন্টার্কটিকার উপরে, আমরা জানি যে অ্যাটমসফিয়ারেতে একটা গ্যাস রয়েছে যেটাকে আমরা O3 বা ওজোন বলে থাকি। সেই গ্যাসটা আন্টার্কটিকার উপরে প্রায় 80% ভ্যানিশ হয়ে গেছে, জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। এটা কি সম্ভব? যখন প্রত্যেকটা কন্টিনেন্টের উপরে এই গ্যাসটা রয়েছে, এক্সিস্টেন্স রয়েছে, আন্টার্কটিকার উপর থেকে ভ্যানিশ হয়ে গেছে। এবং যেটা ভ্যানিশ হয়ে গেছে তার সাইজটা কি? নর্থ আমেরিকার সাইজ যতটা, ততটাই কিন্তু ওজোন ভ্যানিশ হয়ে গেছে আন্টার্কটিকার উপর থেকে, প্রায় 80%। সারা বিশ্বে তখন একটা অ্যালার্ট জারি হয়ে গেল। কি ব্যাপার, ওজোন ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে? আগে জানতাম এই ওজোন গ্যাসটার গুরুত্ব কি, কেন এত দরকারি এই গ্যাসটা আমাদের জন্য। যদি এটা আমাদের অ্যাটমসফিয়ারে না থাকে তাহলে কি ক্ষতি হবে আমাদের? আদৌ কি কোনো ক্ষতি হবে? অক্সিজেন তো নয়, শ্বাস প্রশ্বাস তো আমরা নিতেই পারবো, তাহলে কি ক্ষতি হবে আমাদের? ওজোন যে গ্যাসটা আমাদের রয়েছে, O3 অ্যাটমসফিয়ারেতে রয়েছে, এই গ্যাসটার একটা খুব সাংঘাতিক একটা প্রপার্টি আছে। এই গ্যাসটা আমাদের মাথার ছাতার মতন। বর্ষাকালে বৃষ্টি এলে যেমন আমরা ছাতা খুলি যাতে মাথায় বৃষ্টির জলটা না পড়ে, কারণ বৃষ্টির জলটা মাথায় পড়লে হয়তো আমার আবার হাঁচি কাশি হবে, আবার জ্বরও আসতে পারে, তেমনি এই ওজোন গ্যাসটা কিন্তু আমাদের মাথার ছাতার মতন। কিভাবে? এই গ্যাসটা কিন্তু অ্যাটমসফিয়ারে আছে বলে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন A and B রেজ, সোলার রেডিয়েশন আর্থ সারফেসের উপর কিন্তু পৌঁছতে পারে না। অতি বেগুনি রশ্মি যেগুলো, এগুলো কিন্তু আর্থ সারফেসের উপর পৌঁছতে পারে না। পৌঁছতে পারে না, এগুলোর কি এমন গুরুত্ব? এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন A and B, প্রথমেই বলি মানুষের উপর তার কি এফেক্ট পড়তে পারে। কারণ যেহেতু ওজোন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে অ্যাটমসফিয়ার থেকে, তাহলে সমগ্র জীব জগতের উপর এটা একটা ইম্প্যাক্ট করতে পারে। মানুষের উপর সবার আগে যে ইম্প্যাক্টটা হবে সেটা হচ্ছে মানুষের চোখে ছানি, ক্যাটারাক্ট ফর্মেশন বেড়ে যাবে। এছাড়া ভয়ঙ্কর ইম্প্যাক্ট মানুষের মধ্যে, মানুষের রিপ্রোডাক্টরি যে ফাংশনস গুলো, রিপ্রোডাক্টিভ যে ফাংশনস গুলো রয়েছে, দ্যাট উইল গেট ডিসরাপ্টেড। এছাড়া স্কিন ডিজিজ, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, এতটাই ক্ষতিকারক এটা। প্লান্টস এর মধ্যে কি হতে পারে? আমরা জানি যে প্লান্টে যে পাতা রয়েছে, লিভস রয়েছে, লিভসে এক ধরনের গ্রিন পিগমেন্ট রয়েছে যেটাকে ক্লোরোফিল বলা হয়। এই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন কিন্তু প্লান্টের মধ্যে এই ক্লোরোফিল কন্টেন্ট বা গ্রিন পিগমেন্ট কন্টেন্টটা কিন্তু কমিয়ে দেবে। যদি ক্লোরোফিল না থাকে, প্লান্ট ফটোসিনথেসিস করবে কিভাবে? কারণ ক্লোরোফিল তো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা তো ক্রাইটেরিয়া। এইভাবে কিন্তু সমগ্র জীব জগতের মধ্যে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা যাবে যদি ওজোন ডিপ্লিশন এইভাবে চলতে থাকে।
ওজোন ডিপ্লিশনটা কিসের জন্য হতে পারে? ওজোন ডিপ্লিশনের প্রধান যে এজেন্টটা তার নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। আমাদের বাড়িতে যেগুলো পপুলার ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে, আমাদের রেফ্রিজারেটর, আমাদের এয়ার কন্ডিশনার, যেটা ছাড়া আমরা গ্রীষ্মকাল ভাবতেই পারি না, সব এই সিএফসি বাহক। এগুলো অ্যাটমসফিয়ারেতে সিএফসি এমিট করে। এই সিএফসিটা একটা প্রপার্টি হচ্ছে কি, একবার এমিটেড হলে এটা প্রায় 50 বছর থাকে এটা অ্যাটমসফিয়ারে। এই সিএফসি কে কি করছে, ওজোন মলিকিউলটাকে O3 টাকে ভেঙে দিচ্ছে, ব্রেক ডাউন করছে, করে সেটা তৈরি করছে ক্লোরিন মনোঅক্সাইড এবং অক্সিজেন মলিকিউলস। কাজে ওজোন লেয়ারটা আস্তে আস্তে ডিপ্লিটেড হচ্ছে, একটা বড় ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, একটা হোলের ফরমেশন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ওজোন হোল। এবারে এই সমস্যাটাকে অ্যাড্রেস করে 1987 কানাডার মন্ট্রিয়েলেতে একটা প্রোটোকল, একটা ট্রিটি, ইউনাইটেড নেশনস এ যারা মেম্বার কান্ট্রিজ রয়েছে তাদের মধ্যে একটা ট্রিটি সাইন হলো, মন্ট্রিয়েল প্রোটোকল, যে ওজোন ডিপ্লিশনটা আমাদেরকে কমাতে হবে, আটকাতে হবে, যাতে আর এভাবে ওজোন হোল তৈরি না হয়, ওজোন লেয়ারটা ভ্যানিশড না হয়ে যায়। সিএফসি একটা গ্রিনহাউস গ্যাসের নাম। এইভাবে প্রচুর গ্রিনহাউস গ্যাস কিন্তু রয়েছে, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি বহু এরকম গ্রিনহাউস গ্যাস রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস কাকে বলে? এই যে যতগুলো গ্যাসের নাম আমি বললাম, এই গ্যাসগুলো যখনই অ্যাটমসফিয়ারেতে এমিটেড হচ্ছে, সেগুলো অ্যাটমসফিয়ারে থাকছে। অ্যাটমসফিয়ারে কি হচ্ছে, ডিউরিং ডে টাইম, দিনের বেলা শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন আর্থ সারফেসের দিকে আসছে, ভূপৃষ্ঠের দিকে আসছে। সারফেস খানিকটা রেডিয়েশন অ্যাবজর্ব করছে এবং টেম্পারেচার বাড়ছে। আবার রাতের বেলা ঠিক অপোজিটটা হয়। রাতের বেলা সারফেস কিন্তু, আর্থ সারফেস বা ভূপৃষ্ঠ কিন্তু লং ওয়েভ রিরেডিয়েশন, কিন্তু রিরেডিয়েটিং রেজ এমিট করছে, লং ওয়েভ, যেটা ব্যাক যাচ্ছে স্পেসের দিকে। এবারে যদি এই গ্রিনহাউস গ্যাসের পরিমাণ যদি অ্যাটমসফিয়ারে বেশি থাকে, এই গ্রিনহাউস গ্যাসগুলোর প্রপার্টি হচ্ছে দিনের বেলা যেটা শর্ট ওয়েভ রেডিয়েশন আসছে সেটাকে তারা কিন্তু সুন্দরভাবে তারা ওটাকে অ্যালাউ করছে আর্থ সারফেসের দিকে রিচ করতে। রাতে যখন সারফেস সেটাকে রিরেডিয়েট করছে লং ওয়েভ রেডিয়েশনের মাধ্যমে, এই গ্যাসের যে মলিকিউলস গুলো রয়েছে তারা সেই এক্সট্রা হিটটাকে বা যে টেম্পারেচার বা যে হিটটাকে রিরেডিয়েট করছে সেটাকে তারা অ্যাবজর্ব করছে, করে আর সেটাকে কিন্তু তারা স্পেসেতে এসকেপ করতে দিচ্ছে না। এর ফলে আর্থের অ্যাটমসফিয়ারটাও হিটেড হচ্ছে, তার সাথে আর্থের সারফেসটাও হিটেড হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। কাজে নর্মাল যে ফেনোমেনাটা, দ্যাট দিনের বেলাতে ভূপৃষ্ঠ হিটেড হবে এবং রাতে ল্যান্ডমাস উইল লুজ ইটস হিট, সেটা কিন্তু আদৌ সম্ভব হচ্ছে না। এর ফলে যে এফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট কেন? যেগুলো মধ্য অক্ষাংশীয় অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, সেই সব জায়গাগুলোতে যেহেতু সোলার রেডিয়েশন খুব বেশি ওই জায়গাগুলোতে পাওয়া যায় না, কাজে গাছ বা উদ্ভিদকে
একটা গ্লাস হাউসের মধ্যে রাখা হয়, সে হাউসটার কালার কিন্তু গ্রিন নয়, ভেতরে যেগুলো রাখা রয়েছে সেইগুলো গ্রিন, উদ্ভিদগুলো সবুজ। এই গ্লাসটার একটা প্রপার্টি হচ্ছে দিনের বেলা শর্ট ওয়েভ রেডিয়েশন ওটা অ্যালাউ করছে, গ্লাস দিয়ে মুভ করছে, প্লান্টস গুলোর কাছে পৌঁছাচ্ছে, যেটা তাদের যে ফটোসিনথেসিস রয়েছে তার জন্য ইউজ হচ্ছে, তাদের গ্রোথ প্রসেসের জন্য ইউজ হচ্ছে। আবার রাতে যখন রি-রেডিয়েটিং রেজ হচ্ছে সেটা কিন্তু গ্লাস অ্যালাউ করছে না বেরিয়ে যেতে, সেই এটা হিটটা, তার ফলে ওই গ্লাস হাউসের মধ্যেই ওই হিটটা কিন্তু প্রিজার্ভ থাকছে, যার ফলে প্লান্টস তারা সেই হিটটা পাচ্ছে, অতিরিক্ত ঠান্ডা থেকে নিজেদেরকে বাঁচাতে পারছে। দ্যাট ইজ বাই গ্রিন হাউস ইফেক্ট। সেম জিনিসটা কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। এবারে গ্রিন হাউস এফেক্টের প্রভাব কি হচ্ছে? প্রভাব হচ্ছে আর্থের সারফেস টেম্পারেচারটা হু করে বাড়ছে, বাড়ার ফলে কি হচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে বৃষ্টি তত কমছে, একটা ক্লাইমেট চেঞ্জ দেখা দিচ্ছে। যেসব অঞ্চলগুলিতে আগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো সেগুলো আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। এরকম বহু উদাহরণ কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও যেমন রয়েছে, আবার আমেরিকার ক্ষেত্রেও রয়েছে, আবার ইউরোপের ক্ষেত্রেও রয়েছে। Humid regions are turning drier. যেগুলো ড্রাই রিজিয়ন রয়েছে, যেগুলো এরিড সেমি এরিড রিজিয়ন রয়েছে, তাদের যদি ক্ষমতা থাকে তারা ক্লাউড সিডিং করে আর্টিফিশিয়াল রেন মেকিং করে নেবে। কাজেই নর্মাল যে ক্লাইমেটিক প্যাটার্নটা দ্যাট ইজ গেটিং অল্টার্ড। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বৃষ্টিপাত কমছে, তাপমাত্রা বাড়ছে। আরেকটা প্রভাব কি হচ্ছে, যেহেতু তাপমাত্রা বাড়ছে আমরা দেখছি আমাদের যত হিমবাহগুলো রয়েছে হাই অল্টিটিউড রিজিয়নে, আমাদের পোলার আইস ক্যাপস গুলো রয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে এগুলো গলতে শুরু করেছে, আইসটা মেল্ট করতে শুরু করেছে। এবারে মেল্টিং এর ফলে কি হচ্ছে, এই যে জলটা এটা গিয়ে কোনো ওশানে বা সিতে মিশছে, যার ফলে সি লেভেল রাইজ করছে, সমুদ্র মহাসমুদ্রের জলের স্তরটা বৃদ্ধি পাচ্ছে। যদি জলের স্তর বৃদ্ধি পায়, যত আমাদের আইল্যান্ড নেশনস রয়েছে সেগুলো আস্তে আস্তে ডুবে যাবে। এরকমও কিন্তু বিশ্ব জুড়ে প্রচুর এরকম উদাহরণ রয়েছে। আইল্যান্ড নেশনস গুলো আস্তে আস্তে ডুবছে, তার সাথে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে, প্রচুর পরিমাণে ডুবে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে, সি লেভেল রাইজের ফলে প্রচুর পরিমাণে সামুদ্রিক নোনা জল এই উপকূলীয় অঞ্চলগুলিতে ঢুকে আসছে, এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে ঢুকে আসছে, ইরিগেশন সোর্সেস এর মধ্যে ঢুকে আসছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে পলিউট করছে। যখনই এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে সেটা ঢুকে আসছে, অতিরিক্ত স্যানিটাইজেশন প্রসেস হচ্ছে, সয়েলের নিজস্ব যে পিএইচ ব্যালেন্স রয়েছে সেটা নষ্ট হচ্ছে, এগ্রিকালচার ক্রপ ফেলিয়ার দেখা দিচ্ছে। এছাড়া কি, যেগুলো মিষ্টি জলের সোর্স যেমন পুকুর, লেক যেগুলো রয়েছে তার মধ্যে নোনা জল ঢুকে যাচ্ছে। এই মিষ্টি জলটাই তো মানুষ খায় বা বিভিন্ন অন্য কাজে ব্যবহৃত হয়, এর মধ্যে অতিরিক্ত নোনা জল যদি ঢুকে যায় সেই জলটা কি আমরা কোনো কাজে লাগাতে পারবো? ইরিগেশন যে ওয়াটারের যে সোর্স গুলো রয়েছে, কোনো ক্যানেলস হতে পারে, ট্যাঙ্কস হতে পারে,
যেগুলো জলসেচের জন্য ব্যবহৃত হয় তার মধ্যে পর্যন্ত নোনা জল ঢুকে যাচ্ছে। এছাড়া কি হচ্ছে, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে রিজার্ভটা আমাদের রয়েছে, যেটা অ্যাকচুয়ালি দরকারি আমাদের এক্সিস্টেন্সের জন্য, তার মধ্যে পর্যন্ত কিন্তু নোনা জলের প্রবেশ ঘটছে। এটা হচ্ছে সি লেভেল রাইজের একটা ভয়ঙ্কর প্রভাব। এবার গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস গ্যাসের জন্য, এইটা নিয়ে প্রথম যে ট্রিটিটা হয়েছিল সেটা হচ্ছে কিয়োটো প্রোটোকল, যেটা জাপানে হয়েছিল 1997-এ, এবং বলা হয়েছিল যে কি গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে, কার্বন ট্রেডিং করতে হবে। গ্রিন হাউস গ্যাস এমিশন কমাতে হবে উন্নত দেশগুলোকে, আবার উন্নয়নশীল রাষ্ট্রগুলোকেও কমাতে হবে। কার্বন ট্রেডিং একটা নতুন কনসেপ্ট এলো তখন। কার্বন ট্রেডিং এর যে ট্রিটিটা ছিল সেটা কিন্তু তৎকালীন যারা উন্নত দেশ ছিল তারা সাইন করতে চায়নি। কেন? কারণ গ্রিন হাউস গ্যাস এমিশন, কার্বন ট্রেডিং এগুলোর ফলে কিন্তু তাদের যে কলকারখানাগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে, সেগুলো প্রায় বন্ধ করে দিতে হতো। কারণ আমরা জানি এগুলো উন্নত দেশ, হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড, হাইলি আরবানাইজড। কাজেই যদি তারা কার্বন ট্রেডিং এর দিকে যেত, তাদের ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে দিতে হবে। তাহলে কিভাবে ট্রেডিং হবে? তারা বলল যে আমরা এটা করতে পারবো না। এটা মেনটেন করবে কারা? যারা অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলো রয়েছে, তারা এটা মেনটেন করবে। এবার তারা তো এমনি আন্ডার ডেভেলপড, এমনি তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কম, তাদের আরবানাইজেশন রেট কম। এর উপরে যদি তারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেয়, শাটডাউন করে দেয়, তাহলে তাদের ইকোনমিক ডেভেলপমেন্ট কোথায় যাবে? তাদের হিউম্যান ডেভেলপমেন্ট কোথায় যাবে? তখন উন্নত দেশগুলো বলল যে আমরা কার্বন ট্রেডিং এ সাইন করব না, এটা এই ডেভেলপিং বা আন্ডারডেভেলপড কান্ট্রিগুলো করবে সাইন। কিন্তু এর ফলে তাদের যে ফিনান্সিয়াল ক্ষতিটা হবে, তাদের ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন থাকবে সেগুলো আমরা পারচেজ করে নেব, যাতে তারা কোনো বড় ক্ষতির সম্মুখীন না হয়। কিন্তু তারা আমাদের হয়েও তারা কিন্তু কার্বন এমিশনটা কমাবে। কাজে এই বিভিন্ন ট্রিটি গুলো, কনভেনশন গুলো তখন নেওয়া হলো, প্রোটোকলস গুলো। এছাড়া রিও ডি জেনেরোতে 1992 সালে রিও সামিট বা ফার্স্ট আর্থ সামিট হয়েছিল, যেখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু এলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এই কনসেপ্ট গুলো কিন্তু তখন এলো, এজেন্ডা 21, এই কনসেপ্ট গুলো কিন্তু তখন এলো। সাস্টেনেবিলিটি, আমরা বর্তমান প্রজন্ম যা যা ন্যাচারাল রিসোর্স আমরা ব্যবহার করব, সেগুলোকে এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে সেটা ভবিষ্যতের জন্য থাকে। That is rational and judicious utilization, যাতে ভবিষ্যতের জন্য সেটা থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা পায়, কারণ সেটা তাদের সার্ভাইভালের জন্য ইম্পর্টেন্ট। সাস্টেনেবিলিটি, যে কোনো ন্যাচারাল রিসোর্স, সেটা কনভেনশনাল হতে পারে, সেটা নন কনভেনশনাল হতে পারে, সেটা ফান্ড হতে পারে, সেটা ফ্লো হতে পারে, যে কোনো রিসোর্স যেন এমন ভাবে ইউজ করা হয় উইথ মিনিমাম ওয়েস্টেজ, ইউজ করা হয়, কোনো ওভার কনজাম্পশন
ওভার এক্সপ্লয়টেশন যেন না হয়, এমন ভাবে ব্যবহার করতে হয় যাতে আমাদের ফিউচার জেনারেশনও সেটা পায়। উনিশশো 1973 এর পর থেকে প্রতি বছর 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেটেড হয়। প্রতি বছর বিভিন্ন কান্ট্রি সেটা দায়িত্ব নেয়, প্রতি বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর একটা ফোকাল থিম থাকে। এবছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে was hosted in Saudi Arabia. এবছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে মৃত্তিকা ক্ষয় এবং ল্যান্ড ডিগ্রেডেশন এই ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল। ফোকাল থিমটা কি ছিল? ফোকাল থিমটা ছিল ল্যান্ড রেস্টোরেশন, ডিজার্টিফিকেশন এন্ড ড্রট রেজিলিয়েন্স। এর মধ্যে তিনটে কিন্তু অতি ভারী ওয়ার্ডস রয়েছে। ফার্স্ট হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন। যে মৃত্তিকাটা অলরেডি ডিউ টু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিস সে যে নিজের ফার্টিলিটিটা লুজ করেছে, উর্বরতা মৃত্তিকা, সেগুলোকে রেস্টোর করতে হবে। প্রতি বছর একটা ফুটবল মাঠেতে যতটা সয়েল থাকে ততটা সয়েল কিন্তু প্রতি বছর আমাদের লস হচ্ছে ডিউ টু ইরোশন। আর 3 সেন্টিমিটার মৃত্তিকা তৈরি করতে কয়েকশো বছর লেগে যায়। কাজে ফর্মেশন প্রসেস ইজ ভেরি স্লো বাট ডিগ্রেডেশন প্রসেস ইজ ভেরি ফাস্ট। The land which has already been degraded needs to be restored now. This restoration is important for our own survival. আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য is important. কেন? কারণ এখানেতেই আমাদের খাদ্য শস্যটা তো উৎপাদন হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ডিজার্টিফিকেশন। ডিজার্টিফিকেশন কি? ডিজার্টিফিকেশন মানে কিন্তু ডেজার্টের সাথে তার কোনো কিন্তু সম্পর্ক নেই। অনেক ছাত্রছাত্রী মনে করে ডিজার্টিফিকেশন মানে যেখানে ডেজার্ট আছে, তা কিন্তু নয়। ডিজার্টিফিকেশন যে কোনো জায়গায় হতে পারে যেখানে তাপমাত্রা বেশি, বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে মৃত্তিকা আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছে। মৃত্তিকার মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো থাকে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে গেছে, সেগুলো মৃত্তিকা লুজ করেছে এবং সেই মৃত্তিকাটা কোনো কাজেরই নয়। সেখানে কোনোভাবেই আমরা চাষাবাদ করতে পারবো না। ডিজার্টিফিকেশনের দুটো মানে আছে। একটা হচ্ছে এক্সটেনশন অফ ডেজার্টস। একটা মরু অঞ্চল যেমন আস্তে আস্তে তার আশেপাশের অঞ্চলগুলোকে ব্যারেন গ্রাউন্ডে পরিণত হয়, সেটা কোনো কাজেই লাগছে না, সেখানে আবার সয়েল ইরোশনই স্টার্ট হয়ে যাচ্ছে। সেটাকেও কিন্তু আমাদের আস্তে আস্তে রেস্টোর করতে হবে। সেখানে তার নিউট্রিয়েন্টস যাতে সে ফিরে পায় মৃত্তিকাটা, সেখানে শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে হতে পারে। সেই মৃত্তিকাটাকে আমাদের আবার চাষের কাজের জন্য উপযোগী করে তুলতে হবে। থার্ড যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ড্রট রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স কথাটার মানে হচ্ছে আমরা কিভাবে কোনো দুর্যোগ বা বিপর্যয় মোকাবিলা করি, তাকে ফেস করি, যাতে তার ক্ষয়ক্ষতিটা কম হয়, তার জন্য আমরা কি কি স্টেপস নিতে পারি। রেজিলিয়েন্স এর মধ্যে কিন্তু আমাদের এই সব মেজার গুলোই পড়বে, আমাদের প্রিকশনারি মেজার as well as our mitigating measures as well as হ্যাজার্ডটা হয়ে যাওয়ার পর যে মেজারগুলো নেওয়া হয় সেইগুলোও পড়বে। ড্রট, বৃষ্টিপাত কম হওয়ার ফলে যে অবস্থাটা হয় ওটাকে ড্রট বলে। খরা, খরার প্রথম আউটকামটা কি? উৎপাদন কম হবে। উৎপাদন কম হবে, জিনিসপত্রের দাম
দেখা যেতে পারে। কাজেই এই ড্রট রেজিলিয়েন্স, আমরা এই ড্রটকে কিভাবে আটকাতে পারবো, সেই জায়গায় যদি বৃষ্টিপাতটা নরমাল হয় তাহলেই আমরা আটকাতে পারবো। এটা তো খুব বেসিক একটা আমাদের আইডিয়া। বৃষ্টিপাত যাতে ঠিকঠাক পরিমাণে হয় তার জন্য দরকার কি, অ্যাফরেস্টেশন আর রিফরেস্টেশন। প্রথম কথা, ডিফরেস্টেশনকে বন্ধ করতে হবে, বৃক্ষচ্ছেদনটাকে বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাফরেস্টেশন করতে হবে এবং রিফরেস্টেশন করতে হবে। এটা খুব বেসিক। এছাড়া কি করতে হবে, খরা প্রবণ অঞ্চল যেটা, সেটাকে চিহ্নিতকরণ, সেটাকে আমরা ডিমার্কেট করলাম, এবং সেই এরিয়াটা যেহেতু একটা প্রবলেমেটিক এরিয়া, সেই এরিয়াটার উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কিন্তু অনেক সময় বিভিন্ন প্রোগ্রাম এবং পলিসিস কিন্তু তারা নেয়। যেমন ভারতের ক্ষেত্রেই রয়েছে ড্রট প্রোন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 1970-এর দশক থেকে এটা চলছে প্রোগ্রামটা, যেটা ভারতের বিভিন্ন যে খরা প্রবণ অঞ্চলগুলি রয়েছে সেগুলোকে চিহ্নিত করেছে, এবং সেসব এরিয়াগুলো যাতে প্রতি বছর খরার সম্মুখীন না হতে হয়, সেখানকার যে চাষিরা রয়েছে তাদের যাতে ক্রপ ফেলিয়ার এগুলো সম্মুখীন না হতে হয়, সেগুলোর জন্য কিন্তু চেষ্টা করে। এই প্রোগ্রামটাতে কিন্তু একদম ব্লক লেভেলে নেমে গিয়ে কাজটা করা হয়। ওখানকার যে ইরিগেশন ফ্যাসিলিটি সেটাকে ডেভেলপ করতে হবে, যাতে যে শুষ্ক সিজনটা রয়েছে বা বর্ষাকালে যদি বাই চান্স বৃষ্টি কম হয়, মিটিওরোলজিক্যাল ড্রট হয়, তাহলে যাতে এই ইরিগেশন ওয়াটারটা দিয়ে তারা যাতে প্রোডাকশনটাকে ঠিক বজায় রাখতে পারে। এইভাবে কিন্তু এই ড্রট হ্যাজার্ডটাকে ফেস করা যেতে পারে। আমাদের দেশে ফার্মার সুইসাইড একটা খুব বার্নিং একটা ইস্যু। বিভিন্ন কারণ রয়েছে চাষিরা কেন মৃত্যুকে বেছে নেয়, তার মধ্যে কিন্তু তাদের যে ক্রপ ফেলিয়ার বা প্রোডাক্টিভিটি ফেলিয়ার ডিউ টু ড্রট, খরার জন্য, বৃষ্টিপাত কম বা না হওয়ার জন্য, একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এটা। বহু চাষি প্রতি বছর মৃত্যুকে বেছে নেয় কারণ তাদের ফলন হয় যেই সিজনেতে, সেই সিজনে তারা সেই সাফিসিয়েন্ট ওয়াটারটা তারা পায় না। ইরিগেশনাল ফেলিয়ার হয়, তার জন্য কিন্তু এটা হয়। কাজেই এবছরে যেটা থিম ছিল, বেসিক্যালি এটা হচ্ছে কি, যে এনভায়রনমেন্টাল রেস্টোরেশন। কারণ ল্যান্ড ইজ পার্ট বা সয়েল ইজ পার্ট অফ এনভায়রনমেন্ট, therefore environmental restoration and definitely environmental sustainability. Environmental restoration is very important, কারণ আমরা যদি মৃত্তিকাকে না বাঁচাতে পারি, তার ডিগ্রেডেশন যদি না আটকাতে পারি, তাহলে ফলন হবে কোথায়? পপুলেশন বাড়ছে, সে পপুলেশনটাকে আমরা খাবার কি দেব? তার জন্য দরকার কাজে খুব রেলিভেন্ট একটা ইস্যু এবছর ছিল। বেশ কয়েক বছর আগে বিট প্লাস্টিক পলিউশন একটা ইস্যু ছিল, মানে সেন্ট্রাল থিম ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের, সেটাও খুব রেলিভেন্ট। প্লাস্টিক আমরা জানি এমন একটা নন বায়োডিগ্রেডেবল জিনিস যা পরিবেশের ক্ষতি তো করবেই,
তার সাথে পরিবেশে মিশবেও না সেটা মৃত্তিকার সাথে, এতটাই ডেঞ্জারাস সেটা। কাজেই এই যে থিম গুলোকে বেছে নেওয়া হয়, এগুলোকে অ্যাড্রেস করা খুব ইম্পর্টেন্ট। মানুষকে জানানো, বোঝানো খুব ইম্পর্টেন্ট। মানুষ না জানলে, না বুঝলে তার মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসবে? স্টুডেন্টরা তো বই পড়ে ব্যাপারটা মুখস্থ করে পরীক্ষায় লিখলো, কতটা অ্যাওয়ার হলো, কতটা সে পরিবেশ সম্পর্কে চিন্তা ভাবনা করে, সেটাও বুঝতে হবে। আজকে যে দুটো আমি ইউনিট পড়ালাম, ব্লক 3 এর ইউনিট 10 and 11, দুটোই খুব ইম্পর্টেন্ট ইউনিট তোমাদের এক্সামিনেশনের দিক থেকে, এবং সহজ, কিন্তু তার সাথে ভাবার কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। যখন তোমরা পড়বে টপিকগুলো, একটু বুঝে এবং ভেবে পড়বে যে তোমরা ছাত্র সমাজ, তোমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারো নিজেদের পরিবেশকে উন্নত করার জন্য, পলিউশন, দূষণটাকে বন্ধ করার জন্য, ডিগ্রেডেশনটা কমানোর জন্য, এবং এনভায়রনমেন্টাল রেস্টোরেশন করতে তোমরা কিভাবে সাহায্য করতে পারো। এই কথাগুলো বলে আমি আজকে এই আলোচনা শেষ করলাম। আমার নেক্সট ক্লাসে আমি অন্য ব্লক নিয়ে আলোচনা করব।